আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের আগামী 3 তারিখে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এটা পরীক্ষা। আর আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পার্ট এ দেখেছি, আজকে আমরা দেখব পার্ট বি। আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট বি, এই ক্লাসটিতে আমরা পার্ট বিতে সম্পূর্ণ প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তো চলো আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট বিটা শুরু করি। আর তোমাদের পার্ট বিতে আমি আরো একটি সাজেশন দিয়ে দেব কালকে। পার্ট বি এবং পার্ট সির জন্য একটি সাজেশন দিয়ে দেব, যে অল্প কয়েকটি প্রশ্ন থাকবে, যেখানে পার্ট বি এবং পার্ট সিতে অল্প কয়েকটা প্রশ্নের একটি আমি সাজেশন কালকে দিয়ে দেব। তো আজকে আমরা পার্ট বিতে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। তো চলো শুরু করি। আর তোমরা যারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির চূড়ান্ত সাজেশনের পিডিএফ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির যারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, তারা অবশ্যই এই নাম্বারে 01959800170 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর যারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পিডিএফ এর চূড়ান্ত সাজেশনটি নিতে চাও, তারা অবশ্যই বিকাশের মাধ্যমে 200 টাকা পে করে দিবে। তো চলো আজকে আমরা শুরু করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পার্ট বি। তো এটা হচ্ছে আমাদের সাজেশন। তো আমি আবারও কথাটি রিপিট করছি যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির জন্য পার্ট বি এবং পার্ট সিতে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আমি কালকে দেখিয়ে দেব তোমাদের ভিডিওর মাধ্যমে। আর তোমরা যারা ফেসবুকে যুক্ত হতে চাও, তারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার এই নামে তোমরা ফেসবুক পেজ পেয়ে যাবে। তো সেই পেজে তোমরা যুক্ত থাকতে পারো। তো চলো আজকে আমরা শুরু করব পার্ট বি। তো এখানে রয়েছে পার্ট বির শুধুমাত্র সাজেশন। তো এটা হচ্ছে সাজেশন, যে এখানে রয়েছে মোট 34টা প্রশ্ন। তো আজকে আমরা দেখব পার্ট বি। পার্ট বিতে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো পার্ট বি থেকে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলবো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই। এই প্রশ্নটা তোমরা পার্ট বি নয়তো পার্ট সি তে পেয়ে যাবে। যদি পার্ট বি তে থাকে তাহলে তোমাকে লিখতে হবে 3 পেজ, আর পার্ট সি তে থাকলে তোমাকে লিখতে হবে 5 পেজ টাচ করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নটি শুরু করি। হাউ ডাজ শেক্সপিয়ার গ্লোরিফাই ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন সনেট 18? যে কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যতা অমর করে রেখেছেন সনেট 18-এ। তাহলে অ্যান্সার: দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ফ্রেন্ড has been immortalized by Shakespeare in Sonnet 18 through emotions, and he portrayed the beauty through the usage of metaphor. যে শেক্সপিয়ার তার বন্ধুর চিরন্তন সৌন্দর্যকে শেক্সপিয়র সনেট 18-এ আবেগের মাধ্যমে অমর করে দিয়েছেন, এবং তিনি রূপকের ব্যবহারের মাধ্যমে সৌন্দর্যকে চিত্রিত করেছেন। While reading Sonnet 18, any reader will form an image of Shakespeare's friend in his subconscious mind. Sonnet 18 পড়ার সময় যে কোনো পাঠক তার অবচেতন মনে শেক্সপিয়ারের যে বন্ধু, তার প্রতিমূর্তি তৈরি করতে পারবে। The intense feeling by which Shakespeare presents and portrays the beauty of his friend is remarkable. অনুভূতি, তীব্র অনুভূতি যার মাধ্যমে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে উপস্থাপন এবং চিত্রিত করেছেন অসাধারণভাবে।
The sonnet begins with the comparison of Shakespeare's friend to the summer's day, and then he concludes, saying that his friend is more lovely and moderate than a summer's day, further shows the supremacy of his friend's eternal beauty of the beauty of nature. সনেটটি শেক্সপিয়ারের বন্ধুর গ্রীষ্মের দিনের সাথে তুলনা দিয়ে শুরু হয় এবং তারপর তিনি এই বলে শেষ করেন যে তার বন্ধু গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর এবং মধ্যপন্থী। আরও দেখায় তার বন্ধুর শাশ্বত সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব। ইন দ্য এন্ডিং কাপলেট, কাপলেট বলতে শেষের যে ২ লাইন সেটাকে বোঝানো হচ্ছে Shakespeare consciously emphasized that this sonnet would immortalize the beauty of his friend, because all the coming generations will keep forming the glorious image of his friend while reading this sonnet. প্রকৃতির সৌন্দর্যের উপরে সমাপ্তিতে শেক্সপিয়ার সচেতনভাবে জোর দিয়েছিলেন যে এই সনেটটি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে দেবে, কারণ সমস্ত আগামীর যে প্রজন্ম এই সনেটটি পড়ার সময় তার বন্ধুর গৌরবময় চিত্র তৈরি করবে। তো গেল হচ্ছে ১ নাম্বারটা। এবার আমরা দেখব অন হিজ ব্লাইন্ডনেস। এটা হচ্ছে আমরা পড়াচ্ছি পার্ট বি তে। অন হিজ ব্লাইন্ডনেস লিখেছেন জন মিল্টন। তো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটিও অবশ্যই পড়বে ভালোভাবে। তো চলো আমরা এটিও দেখে নেই। How does Milton find consolation at the end of the poem on his blindness? জন মিল্টন অন হিজ ব্লাইন্ডনেস কবিতার শেষে নিজেকে কিভাবে সান্ত্বনা দেন? তো এটির উপর প্রশ্নটা। অ্যান্সার হচ্ছে জন মিল্টন ইজ এ গ্রেট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। জন মিল্টন ইংরেজি সাহিত্যের একজন মহান কবি। হি বিকেম ব্লাইন্ড ইন হিজ মিডল এজ। মধ্য বয়সে তিনি অন্ধ হয়ে যান। হিজ ফিজিশিয়ান অ্যাডভাইসড হিম নট টু স্টাডি মোর। তার চিকিৎসক তাকে আর পড়াশোনা না করার পরামর্শ দেন। বাট হি ডিড নট লিসেন টু হিজ ফিজিশিয়ান। কিন্তু জন মিল্টন তার চিকিৎসকের কথা শোনেননি। অ্যাজ এ রেজাল্ট হি লস্ট হিজ ভিশন। ফলে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। হিজ লাইফ আনলাইক দ্য আদার ব্লাইন্ডস বিকেম ডার্ক। অন্য অন্ধদের মতো তার জীবন অন্ধকার হয়ে গেল। হি হ্যাড সাফার্ড but such a misery, but he found his consolation in the midst of his patience. কিন্তু সে কষ্ট পেয়েছিল, এমন দুর্দশা তার ধৈর্যের মাঝে তার সান্ত্বনা খুঁজে পেয়েছে। Being blind, he found his God. He had searched over for years. অন্ধ হওয়ার কারণে সে তার ঈশ্বরকে খুঁজে পেয়েছিল, যা সে বছরের পর বছর ধরে অনুসন্ধান করেছিলেন। He said he did not find God when he had eyesight. তিনি বলেন দৃষ্টিশক্তি থাকা অবস্থায় তিনি ঈশ্বরকে খুঁজে পাননি। But being blind, he got his eternal eye. কিন্তু অন্ধ হওয়ায় তিনি তার চিরন্তন চক্ষু খুঁজে পেয়েছেন। And by that eye he sets his sail into the world of mysticism. This is the main consolation of John Milton. এবং সে চোখ দ্বারা তিনি রহস্যবাদের জগতে তার মানে পালা বদল সেটা সেট করেন। এটি জন মিল্টনের প্রধান সান্ত্বনা। He thought he had to pass his days like this. সে ভেবেছিল তার দিনগুলো এভাবেই কাটবে। In his life, Milton eagerly wanted to serve his God. তার জীবনে মিল্টন সাগ্রহে তার ঈশ্বরের সেবা করতে চেয়েছিলেন। But he was helpless when he became blind. কিন্তু অন্ধ হয়ে গেলে তিনি অসহায় হয়ে পড়েন। For this reason, John Milton said to be blind is not miserable, not to be able to bear blindness that is miserable. এই কারণে জন মিল্টন বলেছিলেন,
অন্ধ হওয়া দুঃখজনক নয়, অন্ধত্ব সহ্য করতে না পারা এটি দুঃখজনক। So he wants to bear the sufferings. তাই সে কষ্ট সহ্য করতে চায়। Bearing the sufferings, he will reach his destination to serve God. সে তার গন্তব্যে কষ্ট করে পৌঁছাতে চায়। That's why at the end he said they also serve who only stand and wait. সে কারণে কবিতার শেষে তিনি বলেন, তারা এমনও ভাবে সেবা করে যারা শুধু দাঁড়িয়ে অপেক্ষা করে আছে। মানে এখানে ঈশ্বরের যে আল্লাহর যে ফেরেশতারা তাদের কথা বলা হচ্ছে। Thus Milton gets consolation because he is serving his God. এইভাবে মিল্টন সান্ত্বনা পায় কারণ সে তার ঈশ্বরের সেবা করেছে। This is an exam that he has to pass with good marks. এটি এমন একটি পরীক্ষা যা তাকে ভালো নম্বর নিয়ে পাশ করতে হবে। So by enduring the sufferings he is serving his God. তাই দুঃখ কষ্ট সহ্য করে তিনি তার ঈশ্বরের সেবা করেছেন। তো এবার আমরা এই কবিতা থেকে আরেকটি প্রশ্ন দেখব। On his blindness কবিতা থেকে আমরা আরো একটি প্রশ্ন দেখব, যেমন কোশ্চেন নাম্বার 2, আর এটা হচ্ছে On his blindness জন মিল্টনের কবিতা থেকে পার্ট বি তে। According to the poem On his blindness, who serves God best? এই প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে On his blindness কবিতায় মানে কে ঈশ্বরের সর্বোচ্চ সেবা করে। অ্যান্সার হচ্ছে এরকম যে According to the poem On his blindness, those who can bear his mild yoke patiently serves God best. On his blindness কবিতায় বলা হয়েছে যারা তার মৃদু জল সহ্য করতে পারে তারা ঈশ্বরের সর্বোত্তম সেবা করে। To the poet God does not need man's work or gifts. Instead, God looks for humans to wear his mild yoke patiently. কবির কাছে ঈশ্বরের মানুষের কাজ বা উপহারের প্রয়োজন নেই, পরিবর্তে ঈশ্বর মানুষকে ধৈর্য সহকারে তার মৃদু জল পরিধান করার জন্য খোঁজেন। The mild yoke here is an allusion to the New Testament verse in Matthew 11:28-13. এখানে মৃদু জল হচ্ছে ম্যাথিউ 11 নং ভার্সের যে 28 থেকে 30 এর নিউ টেস্টামেন্টের শ্লোকের প্রতি ইঙ্গিত, মানে এটা হচ্ছে একটি বাইবেলের ইঙ্গিত। God is merciful and compassionate. He is neither a tyrant nor a cruel taskmaster. Instead, the New Testament portrays God as someone who wants to provide rest for those who are troubled and weary from life's journey. ঈশ্বর করুণাময় এবং তিনি দয়ালু, তিনি অত্যাচারী বা নিষ্ঠুর নন। পরিবর্তে নিউ টেস্টামেন্ট ঈশ্বরকে এমন একজন ব্যক্তি হিসেবে চিত্রিত করে যিনি জীবনের যাত্রায় যারা অস্থির এবং ক্লান্ত তাদের জন্য বিশ্রাম দিতে চান। Essentially, the poet comes to realize that God does not aim to exact deliver. Instead, those who serve God best are they who will wear his mild yoke patiently and stand and wait in God's presence. মূলত কবি উপলব্ধি করেন যে ঈশ্বর সঠিক দিন শ্রমে লক্ষ্য করেন না, পরিবর্তে যারা ঈশ্বরের সর্বোত্তম সেবা করে তারাই যারা ধৈর্য সহকারে তার মৃদু জল পরিধান করবে এবং ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়িয়ে অপেক্ষা করবে। The poet is saying that God does not prize only those who move with speed. কবি বলেছেন যে যারা দ্রুত গতিতে চলে তাদেরই ঈশ্বরের পুরস্কার দেন না। They also serve those who only stand and wait, since God needs nothing from human beings.
It may be sufficient for those who cannot live the active life to serve him in quietness and contemplation. তারা তাদেরও সেবা করে যারা শুধু তারই অপেক্ষা করে, যেহেতু ঈশ্বরের মানুষের কাছ থেকে কিছুর প্রয়োজন নেই। তাই যারা সক্রিয় জীবনযাপন করতে পারে না, তাদের জন্য নীরবতা এবং চিন্তা ভাবনার সাথে সেবা করা যথেষ্ট হতে পারে। তো এবার আমরা দেখব গুড মরো। দ্য গুড মরো থেকে লিখেছেন জন ডান। এই কবিতা থেকে একটি প্রশ্ন। তো এটি তোমার যেমন কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, হোয়াট ইজ কনসিট? গিভ এক্সাম্পলস ফ্রম দ্য গুড মরো। তো এটি আবার এরকম ভাবে আসতে পারে যে, মেনশন দ্য কনসিটস ইউজড ইন দ্য পোয়েম দ্য গুড মরো। মানে দ্য গুড মরো কবিতায় যে কনসিট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উল্লেখ করো। তো এই প্রশ্নটি আমরা পড়ব। অ্যান্সার হচ্ছে, এ কনসিট ইজ বেসিক্যালি এ কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। কনসিট হচ্ছে মূলত দুটি ভিন্ন জিনিসের মধ্যে একটি তুলনা। অ্যাকর্ডিং টু ডক্টর জনসন, এ কনসিট ইজ দ্য মোস্ট heterogeneous, quite different ideas yoked by violence together. ডক্টর জনসনের মতে এটি কনসিট হচ্ছে সবচেয়ে ভিন্নধর্মী ধারণা যা সহিংসতার দ্বারা একত্রিত হয়। Through the use of conceit, Donne does not confine comparison to any single point. কনসিট ব্যবহারের মাধ্যমে ডান কোনো একক বিন্দু তুলনা সীমাবদ্ধ করেননি। He gets the attention of the reader by drawing idiosyncratic points of likeness. ইডিওসিনক্রেটিক অনুরূপ পয়েন্টগুলি আঁকিয়ে তিনি পাঠকের মনোযোগ আকর্ষণ করেন। Donne draws conceit from a wide range of subjects such as exploration, philosophy, mathematics, astronomy, etc. ডান বিভিন্ন বিষয় থেকে কনসিট আঁকেন, যেমন অন্বেষণ, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা ইত্যাদিতে। Such a type of conceits has given intellectual tone to his poetry. দ্য গুড মরো কবিতায় তিনি সমুদ্রের আবিষ্কার এবং ভূগোল থেকে ধারণাগুলো আঁকেন। In the poem The Good-Morrow, he draws concepts from sea discoveries and geography and compares himself and his beloved to the two hemispheres of the world. এবং নিজেকে এবং তার প্রিয়তমাকে বিশ্বের দুই গোলার্ধের সাথে তুলনা করেন। তো এই যে তুলনাটা করেন এইভাবে যে, এগুলা হচ্ছে কোটেশন। তোমরা যদি তোমাদের প্রশ্নে পার্ট বি এবং পার্ট সি তে কোটেশন ব্যবহার করো তাহলে তোমাদেরকে একটু বেশি মার্ক দিবে। তো তোমরা অবশ্যই কোটেশন ব্যবহার করার চেষ্টা করবে। যেমন এই অ্যান্সারের কোটেশন হচ্ছে, লেট আস possess one world is hath one and is on. My face is thine eye, thin in mine appears, and true plain hearts do in the faces rest. Where can we find two better hemispheres? Without sharp north, without declining west. তো এটি হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এটিও একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে, হোয়াট আর দ্য ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? তো এটাই হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অবশ্যই এটা আমরা পড়ব। The metaphysical poems have been written by the poets who have followed some chief characters. আদিভৌতিক মেটাফিজিক্যাল কবিতাগুলি কবিরা লিখেছেন যারা কিছু প্রধান বৈশিষ্ট্য অনুসরণ করেছেন। Metaphysical poets use an ordinary speech mixed with
puns, paradoxes, and conceits. A paradoxical metaphor causing a shock to the reader by the strangeness of the objects compared. Some examples: lovers and a compass, the soul and timber, the body and mind, the exhalation of weight, which in the 7th century meant a nimbleness of thought, a sense of fancy, imagination of fantastic or whimsical nature, and originality in figure of speech. তো মেটাফিজিক্যাল কবিরা যে সাধারণভাবে যে মানে মিশ্রিতভাবে প্যারাডক্স, পাঞ্চ এবং কনসেপ্ট ব্যবহার করেন সেটাকে বোঝানো হচ্ছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন লাভার্স অ্যান্ড এ কম্পাস, এটা একটি এক্সাম্পল। দ্য সোল অ্যান্ড টিম্বার, এটা হচ্ছে একটি এক্সাম্পল। দ্য বডি অ্যান্ড মাইন্ড, এটা হচ্ছে একটি এক্সাম্পল। They use abstruse terminology often drawn from science or law. তারা প্রায়ই বিজ্ঞান বা আইন থেকে আঁকা বিমূর্ত পরিভাষা ব্যবহার করে। In love poetry, the metaphysical poets often draw ideas from the Renaissance Neoplatonism to show the relationship between the soul and the body and the union of lovers' souls. They also try to show psychological realism while describing the tension of love. প্রেমের কবিতাগুলোতে মেটাফিজিক্যাল কবিরা প্রায়ই রেনেসাঁ নিওপ্লাটোনিজম থেকে আত্মা এবং দেহের সম্পর্ক এবং প্রেমিকদের আত্মার মিলন দেখানোর জন্য ধারণাগুলি আঁকেন এবং প্রেমের টান বর্ণনা করার সময় একটি মনস্তাত্ত্বিক বাস্তববাদ দেখানোর চেষ্টা করেন। আর এগুলোই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস। These poems are full of obscurity, which means confusion and haziness for common readers. এই কবিতাগুলি অস্পষ্টতায় পূর্ণ, যার অর্থ সাধারণ পাঠকদের জন্য বিভ্রান্তি এবং অস্বস্তি করে তোলে। এবার টু ড্যাফোডিলস থেকে, টু ড্যাফোডিলস লিখেছেন রবার্ট হেরিক। এখান থেকে আমরা একটি প্রশ্ন দেখব, সেটা হচ্ছে হোয়াই ডাজ হেরিক উইপ টু সি দ্য ড্যাফোডিলস? হোয়াই ডাজ হেরিক উইপ টু সি দ্য ড্যাফোডিলস, মানে হেরিক কেন ড্যাফোডিল ফুল দেখে কাঁদেন? তো এই প্রশ্নটির অ্যান্সার আমরা এভাবে দিতে পারি যে দ্য পোয়েট অ্যাড্রেসড দ্য ড্যাফোডিলস ভেরি ড্রামাটিক্যালি। কবি খুব নাটকীয়ভাবে ড্যাফোডিলদের সম্বোধন করেছিলেন। হি অ্যাডমিটস দ্যাট দ্য ড্যাফোডিলস আর ফেয়ার অ্যান্ড বিউটিফুল। তিনি স্বীকার করেন যে ড্যাফোডিলগুলো ফর্সা এবং সুন্দর, বাট দেয়ার বিউটি ডাজ নট স্টে মাচ লং, কিন্তু তাদের সৌন্দর্য বেশিদিন টিকে থাকে না। দ্যাটস হোয়াই দ্য পোয়েট উইপড ফর দেম, তাই তাদের জন্য কবি কান্না করেন। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য পোয়েট ইজ দ্য ওরশিপার অফ বিউটি। সুতরাং এটা স্পষ্ট যে কবি সৌন্দর্যের পূজারী। হি ইজ স্যাড বিকজ হি ক্যানট সি দ্য বিউটিফুল থিংস টু ফেড অ্যাওয়ে সো সুন। তিনি দুঃখিত কারণ তিনি এত তাড়াতাড়ি হারিয়ে যেতে সুন্দর জিনিস দেখতে পারেন না। It is revealed that the poet is aesthetic minded. কবি যে নান্দনিক মননশীল তা প্রকাশ পায় এটার মাধ্যমে। Again the poet tells how long daffodils stay. আবারও কবি বলেছেন কতক্ষণ ড্যাফোডিল থাকে। But he does not use watch or any digit such as 5 or 6 hours. কিন্তু তিনি ঘড়ি বা কোনো অঙ্ক ব্যবহার করেন না, যেমন 5 বা 6 ঘন্টা। But he expresses it naturally. তবে তিনি স্বাভাবিকভাবে তা প্রকাশ করেন। He uses the sun as a medium of time. তিনি সূর্যকে সময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করেন। The sun measures day and the moonlight. সূর্য দিন এবং চাঁদ রাত পরিমাপ করে। It is an ancient process of understanding time. এটি সময় বোঝার একটি প্রাচীন প্রক্রিয়া। So the virgin sun starts the life of daffodils and the mind sun end.
সুতরাং কুমারী সূর্য ড্যাফোডিলদের জীবন শুরু করে এবং মধ্য সূর্য শেষ করে দেয়। So the sun is the symbol of an uncontrolled force. সুতরাং সূর্য একটি অনিয়ন্ত্রিত শক্তির প্রতীক। On the other hand, daffodils are the symbol of beauty and innocence. অন্যদিকে ড্যাফোডিল সৌন্দর্য এবং নির্দোষতার প্রতীক। So the poet weeps to see innocent daffodils whipped out by the powerful sun. তাই শক্তিশালী সূর্যের দ্বারা নিরীহ ড্যাফোডিলগুলোকে নির্চিহ্ন করা দেখে কবি কাঁদেন। The soft mind of the poet understanding the greater truth weeps. বৃহত্তর সত্য বুঝে কবির কোমল মন কেঁদে ফেলে। তো এই কবিতা থেকে আরেকটি প্রশ্ন, টু ড্যাফোডিলস কবিতা থেকে আরেকটি প্রশ্ন, যেমন কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, Why does Robert Herrick compare human life to that of the daffodils? রবার্ট হেরিক কেন ড্যাফোডিল ফুলের সাথে মানুষের জীবনকে তুলনা করেছেন? এটার অ্যান্সার হচ্ছে, ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস দ্য পোয়েট রবার্ট হেরিক টকস অ্যাবাউট টু থিংস, ড্যাফোডিলস অ্যান্ড হিউম্যান বিংস। টু ড্যাফোডিলস কবিতায় কবি রবার্ট হেরিক দুটি বিষয়ের কথা বলেছেন, ড্যাফোডিল এবং মানবজাতি। দ্য পোয়েট ইজ টোটালি কনসার্নড অ্যাবাউট দ্য থিং। বিষয়টি নিয়ে কবি সম্পূর্ণ উদ্বিগ্ন। দ্য মোস্ট বিউটিফুল থিং অফ হিউম্যান বিংস ইজ দ্য ইয়ুথ। মানুষের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তার যৌবন। অ্যান্ড দ্য বিউটিফুল থিং অফ ড্যাফোডিলস ইজ দেয়ার ব্লুমিং। আর ড্যাফোডিলের সুন্দর জিনিস হচ্ছে তাদের প্রস্ফুটিত হওয়া। দ্য ব্লুমিং ড্যাফোডিলস ডু নট স্টে লং। প্রস্ফুটিত ড্যাফোডিল বেশিক্ষণ টিকে থাকে না। দ্য ব্লুমিং ইয়ুথ অফ হিউম্যান বিং অলসো ডাজ নট স্টে লং। মানুষের প্রস্ফুটিত যৌবনও বেশি দিন টিকে থাকে না। সো দ্য লাইফ সার্কেল অফ ড্যাফোডিলস অ্যান্ড হিউম্যান বিংস ইজ সেম। সুতরাং ড্যাফোডিল এবং মানুষের জীবনবৃত্ত একই। দ্য পোয়েট বিলিভস দ্যাট বোথ আর ephemeral. কবি বিশ্বাস করেন যে উভয় হচ্ছে ক্ষণস্থায়ী। As the spring does not stay long, so does the youth. বসন্ত যেমন বেশি দিন থাকে না, তেমনি যৌবনও বেশি দিন থাকে না। This is the similarity between them. এটাই তাদের মধ্যে মিল। Again the poet says, both pass their life in a same way. আবার কবি বলেছেন দুজনেই একইভাবে জীবন পার করেন। Those are the comparisons between the blooming beauty of the daffodils and the charming youth of human beings. এগুলো হচ্ছে ড্যাফোডিলগুলির প্রস্ফুটিত জীবন, সৌন্দর্য এবং মানুষের মনোমুগ্ধকর যৌবনের মধ্যে একটি তুলনা। তো এবার হচ্ছে দেখবো এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চের, লিখেছেন টমাস গ্রে। এই কবিতা থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে, হোয়াট কাইন্ড of life did the dead villagers lead? What kind of life did the dead villagers lead? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, every man must die, so must the common man. প্রত্যেক মানুষকে মরতে হবে, সাধারণ মানুষকেও মরতে হবে। Gray has unique views about both the greater and the common man. বৃহত্তর এবং সাধারণ উভয় বিষয়ে গ্রের অনন্য মতামত রয়েছে।
A common man is content with his struggles and finds death to be welcoming, and most of the men lived long and difficult lives. একজন সাধারণ মানুষ তার সংগ্রামে সন্তুষ্ট থাকে এবং মৃত্যুকে স্বাগত বলে মনে করে এবং বেশিরভাগ পুরুষ দীর্ঘ এবং কঠিন জীবনযাপন করে। Their ignorable strife is completely ended through death and only the memories of them remain. তাদের অজ্ঞাত কলহ সম্পূর্ণভাবে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় এবং কেবল তাদের স্মৃতিগুলোই রয়ে যায়। The poor man works as a hoary-headed swain or a servant where he leads in his simple life. দরিদ্র ব্যক্তি একটি উঁচু হেডেড সয়েন বা সেবক হিসাবে কাজ করে যেখানে একটি সহজ জীবনযাপন করেন তিনি। It is found that the way Gray presents the two types of men makes a common man seem much greater. এটি পাওয়া যায় যে গ্রে যেভাবে দুই ধরনের পুরুষকে উপস্থাপন করেন তা একজন সাধারণ মানুষকে অনেক বড় বলে মনে করা। He is content with what he has and also happy in the end. তার যা আছে তাতেই সে সন্তুষ্ট এবং শেষ পর্যন্ত খুশি থাকে। তো এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব। কোয়েশ্চন নাম্বার 2, হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স ইন ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড? ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতায় গ্রামবাসীদের জীবন কেমন? তো এটির অ্যান্সার হচ্ছে গ্রে আইডিয়ালাইজেস দ্য কমন ম্যান ইন দ্য এপিট্যাফ। গ্রে এপিট্যাফে সাধারণ মানুষকে আদর্শ বলে মনে করেন। This entire portion of the poem refers to great qualities of the common man. কবিতার এই সম্পূর্ণ অংশটি সাধারণ মানুষের মহান গুণাবলীকে নির্দেশ করে। He even suggests that the common man goes to heaven in line 124. He gained from heaven, it was all the West friend. এমনকি তিনি পরামর্শ দেন যে 124 নম্বর লাইনে সাধারণ মানুষ স্বর্গে যায় তিনি স্বর্গ থেকে কেবলমাত্র একজন বন্ধুর চেয়েছিলেন। He makes fun of the wealthy man. একইভাবে অনিবার্য সময় তিনি পেয়েছেন। In stanza 9 Gray writes all that wealth ever gave hours alike in inevitable hour. 9 নাম্বার স্ট্যান্জায় গ্রে লেখেন যে সব সম্পদ একটি ইনএভিটেবল আওয়ারের মতো। The paths of glory lead but to the grave. গৌরবের পথগুলি কবরের দিকে নিয়ে যায়। He is saying that death is an inevitable phenomenon. No glory or wealth can prevent anyone from death. তিনি বলেছেন মৃত্যু একটি অনিবার্য ঘটনা, কোনো গৌরব বা সম্পদ কাউকে মৃত্যু থেকে বিরত রাখতে পারে না। The rich people are also subject to death. ধনী ব্যক্তিরাও মৃত্যু মুখে পতিত হয়। The common man also faces death. সাধারণ মানুষও মৃত্যুর মুখোমুখি হয়। Gray comments on this in line 20. No more shall rouse them from their lowly bed. 20 নাম্বার লাইনে এই বিষয়ে ধূসর মন্তব্য করেছেন যে তাদের নিচু বিছানা থেকে জাগাবে না। In both of these quotes, Gray indicates the death of a man. One of them refers to the death of a great man, and one of them refers to the death of a lowly man. এই দুটি উদ্ধৃতিতে গ্রে একজন মানুষের মৃত্যুকে নির্দেশ করে। তাদের মধ্যে একটি মহান মানুষের মৃত্যুকে নির্দেশ করে এবং একটি নিচু মানুষের মৃত্যুকে নির্দেশ করে। Even though both the common and the great man face death, Gray's poem holds the common man in high esteem. যদিও সাধারণ এবং মহান মানুষ উভয় মৃত্যুর মুখোমুখি হয়, গ্রে এর কবিতা সাধারণ মানুষকে উচ্চ সম্মানে ধারণ করে।
He admires them considering how jocund they did drive their team afield. তিনি তাদের প্রশংসা করেন যে তারা তাদের দলকে কতটা জকান্ড করেছিল এটি বিবেচনা করে। The line in the poem demonstrates his idealization of the common man, compared to the great man in line 29 when he writes, "Let not ambition mock their useful toil." কবিতার লাইনটিতে মানে ২৯ নাম্বার লাইনটিতে মহান মানবের তুলনায় সাধারণ মানুষের আদর্শিকতা প্রদর্শন করে যখন তিনি লেখেন, আকাঙ্ক্ষা তাদের দরকারি পরিশ্রমকে উপহাস না করুক। এবার আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতা থেকে আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 1, হোয়াট টাইপ অফ সিম্বলিজম ডাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজ ইন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে কি ধরনের সিম্বলিজম ব্যবহার করেছেন? কি ধরনের সিম্বলিজম ব্যবহার করেছেন? I wandered lonely as a cloud. William Wordsworth. Question number 1. What type of symbolism does William Wordsworth use in I wandered lonely as a cloud? তো এটার অ্যান্সার হচ্ছে দ্য সিম্বলিজম প্রেজেন্ট ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম লাইজ ইন দ্য মোমেন্ট। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় উপস্থিত প্রতীকবাদ মুহূর্তের মধ্যে এটি নিহিত। This particular moment happens in the sight of these daffodils. এই বিশেষ মুহূর্তটি এই ড্যাফোডিলদের দৃষ্টিতে ঘটে। We can consider the recreation of this moment in the mind of Dorothy Wordsworth, the poet's sister, who shared in the instant with her brother. কবির বোন ডোরোথি ওয়ার্ডসওয়ার্থের মনে এই মুহূর্তটির বিনোদনকে আমরা বিবেচনা করতে পারি, যিনি তাৎক্ষণিকভাবে তার ভাইয়ের সাথে ভাগ করে নিয়েছিলেন। The poet takes this moment an instant in time and uses this as a symbolic representation of how life should be. কবি এই মুহূর্তটিকে সময়ের মধ্যে একটি তাৎক্ষণিক গ্রহণ করেন এবং এটিকে জীবন কিভাবে হওয়া উচিত তার প্রতীক উপস্থাপনা হিসাবে ব্যবহার করেন।
There was something in this moment that allowed him to transcend the present and project his own sense of self into the conditional. এই মুহূর্তে এমন কিছু ছিল যা তাকে বর্তমানকে অতিক্রম করতে এবং শর্ত সাপেক্ষে তার নিজস্ব অনুভূতিকে প্রজেক্ট করার অনুমতি দেয়। This is something that enables Wordsworth to also link his own sense of being to a larger element, a notion that both glorifies himself and suppresses it in a wider configuration at the same time. এটি এমন কিছু যা ওয়ার্ডসওয়ার্থকে একটি বৃহত্তর উপাদানের সাথে তার নিজের সত্তার অনুভূতিকে যুক্ত করতে সক্ষম করে। এটি ধারণা যা একই সাথে একটি বৃহত্তর কনফিগারেশনে নিজেকে মহিমান্বিত করে এবং এটিকে দমন করে। For Wordsworth, the moment of seeing the daffodils allows him to feel better about his own state of being in the world and enables him to understand more about who he is in this life and what gives passion and meaning to him. তার ওয়ার্ডসওয়ার্থের জন্য ড্যাফোডিল দেখার মুহূর্তটি তাকে পৃথিবীতে থাকা তার নিজের অবস্থা সম্পর্কে আরো ভালো বোধ করতে দেয় এবং এ জীবনে সে কে এবং তাকে কি আবেগ এবং অর্থ দেয় সে সম্পর্কে তাকে আরো বুঝতে সক্ষম করে। The symbolism of the moment is that Wordsworth is able to understand more of what it means to be blissful, happy, and to find a sphere of permanent content in a world of transition and mutability. এই মুহূর্তের প্রতীকতা হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ আনন্দময়, সুখী হওয়া এবং পরিবর্তন ও পরিবর্তনশীলতার জগতে স্থায়ী বিষয়বস্তুর একটি ক্ষেত্র খুঁজে পাওয়ার অর্থ কী তা আরও বুঝতে সক্ষম। The symbol of the daffodils in the poem is one of permanence in a world where there is not much in the way of that which lasts. কবিতায় ড্যাফোডিলসের প্রতীকটি এমন একটি জগতের স্থায়িত্বের একটি যেখানে দীর্ঘস্থায়ী হওয়ার পথে খুব বেশি কিছু নেই। এবার আমরা দেখব টু ড্যাফোডিলস কবিতা থেকে আরো একটি প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য জয়াস মুড অফ দ্য ড্যাফোডিলস? তো এটার অ্যান্সার হচ্ছে ইন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। The speaker dwells into features of the daffodils that he establishes. সরি, এটা হচ্ছে মানে I wandered lonely as a cloud এই কবিতা, যে stumbles upon along the edges of the bay, for example their number and their movement in the bridge. I wandered lonely as a cloud এ কবি ড্যাফোডিলগুলির দুটি বৈশিষ্ট্য বাস করেন বা বর্ণনা করেন যেগুলি তিনি উপসাগরের ধারে হোঁচট খায়, উদাহরণস্বরূপ তাদের সংখ্যা এবং বাতাসে তাদের চলাচল। He describes them first as a host in the sense of great number and then states in the second verse that they are continuous as the stars that shine, is stressed in a never-ending line. এবং তিনি তাদের প্রথমে একটি হোস্ট হিসাবে বর্ণনা করেছেন একটি বিশাল সংখ্যার অর্থে এবং তারপর দ্বিতীয় স্তবকে বলেছেন যে তারা একটি তারার মতো অবিচ্ছিন্ন যা জ্বলজ্বল করে একটি অন্তহীন রেখায় প্রসারিত। It is clear that we have a huge number of daffodils on our hands. The speaker notes that there are at least 10,000, likely many more, stretching all along the edges of the bay off into the distance. এটা স্পষ্ট যে আমাদের হাতে প্রচুর পরিমাণে ড্যাফোডিল রয়েছে। স্পিকার নোট করেছেন যে অন্তত 10,000 আছে, সম্ভবত আরো অনেক উপসাগরের প্রান্ত বরাবর দূরত্বে প্রসারিত। This imagery is a foolproof and conjures up a field of bright golden,
flowers as far as the eye can see। এই চিত্রটি একটি নির্বোধ এবং উজ্জ্বল সোনালী ফুলের একটি ক্ষেত্রকে যতদূর চোখ দেখতে পারে ততদূর পর্যন্ত সাজিয়েছে। In addition, the speaker sees the flowers all tossing their heads in a sprightly dance. উপরন্তু স্পিকার ফুল সব দেখেন, স্প্রাইটলি নাচ তাদের মাথা নিক্ষেপ নিক্ষেপ করে। There is a sturdy sea breeze blowing along the water and the daffodils are all being bent forward and big by the light force. জলের ধারায় একটি শক্ত সামুদ্রিক হাওয়া বইছে আর ড্যাফোডিলগুলো হালকা বল দিয়ে সামনের দিকে বাঁকানো হচ্ছে। By being described as dancing and as having heads, the daffodils are being personified, that is, they are being given human characteristics which reinforce the living quality of nature. ড্যাফোডিলকে নিত্য হিসাবে বর্ণনা করার মাধ্যমে এবং মাথার অধিকারী হিসাবে ড্যাফোডিলগুলোকে মূর্তিমান করা হচ্ছে, অর্থাৎ তাদের মানব বৈশিষ্ট্যগুলি দেওয়া হচ্ছে যা প্রকৃতির জীবনযাত্রাকে শক্তিশালী করে। In the next verse, the daffodils outdid the sparkling waves in glee and are described as jocund. পরের শ্লোকে ড্যাফোডিলস আউটডিড দি স্পার্কলিং ওয়েভস ইন গ্লে এবং তাদের বর্ণনা করা হয়েছে জোকান্ট হিসাবে। The flowers are by their color and their movement exceedingly joyful beings and rise the spirits of the speaker to such an extent that he thinks of them even when he is at home on his couch and the memory makes him happy. ফুলগুলি তাদের রং এবং তাদের গতিবিধি দ্বারা অত্যন্ত আনন্দদায়ক প্রাণী এবং বক্তার আত্মাকে এমন পরিমাণে বাড়িয়ে তোলে যে সে তার পালঙ্কে বাড়িতে থাকাকালীনও সেগুলি সম্পর্কে ভাবে এবং স্মৃতি তাকে খুশি করে। এবার হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পার্সিবিসি শেলির কবিতা থেকে পড়ব। তো এই প্রশ্নটি, হাউ ডাজ শেলি ট্রিট দ্য ওয়েস্ট উইন্ড বোথ অ্যাজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড এ প্রিজার্ভার। তো এখন শুধু আমরা ইংরেজিটুকুই বলবো আর তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও। আর তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নিও, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। যেমন এই অ্যান্সারটি হচ্ছে এরকম যে দ্য ওয়েস্ট উইন্ড হ্যাজ বিন পোর্ট্রেড বাই শেলি অ্যাজ এ গ্রেট ফোর্স অফ নেচার। It is a force that both destroys and creates things anew. It brings about an annual revolution in the physical world. Shelley imagines the west wind as the force of nature, and this imagine about the wind is not a mere poetic fancy. It has a realistic basis. The poet minutely observed the role of the wind, which annihilates things in order to create them anew according to the laws of nature. In the physical world's creation and destruction move in a cyclic order. তোমরা বাংলাটা অবশ্যই দেখে নেবে এখান থেকে। This dual role of the west wind as a destroyer and a preserver has been realistically presented within the scope of the poem. যে
পশ্চিমা বাতাসের এই দ্বৈত ভূমিকা ধ্বংসকারী এবং সংরক্ষণকারী হিসাবে কবিতার পরিধির মধ্যে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে। The dual role is suggested by the Hindu's conception of Shiva and Vishnu, who destroys and creates respectively. দ্বৈত ভূমিকার পরামর্শ দেওয়া হয়েছে হিন্দুদের শিব এবং বিষ্ণুর ধারণা দ্বারা, যিনি যথাক্রমে ধ্বংস করেন এবং সৃষ্টি করেন। Shelley has the pagan spirit and has expressed adoration of the force of nature, such as we find in the Vedic hymns. শেলের পৌত্তলিক আত্মা বলে এবং প্রকৃতির শক্তির প্রতি ভক্তি প্রকাশ করে, যেমনটি আমরা বৈদিক শাস্ত্রগুলিতে পাই। Ode to the West Wind contains the poets. Ode to the West Wind contains the poets' prophetic and inspired faith in the dawn of a millennium where all his dreams and visions will be realized. ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে কবিদের ভবিষ্যদ্বাণীমূলক এবং অনুপ্রাণিত বিশ্বাস রয়েছে সহস্রাব্দের ভোরে, যেখানে তার সমস্ত স্বপ্ন এবং দর্শনগুলি বাস্তবায়িত হবে। দ্য ওয়েস্ট উইন্ড, কনসিভড বাই দ্য পোয়েট অ্যাজ অ্যান আনফেলিং ফোর্স, will drive away all old and dated customs and social orders and thereafter enliven mankind from bondage of old custom and convention and pave the sure way of rebirth and regeneration. ওয়েস্ট উইন্ডে কবির ধারা একটি অদম্য শক্তি হিসাবে কল্পনা করা সমস্ত পুরানো এবং তারিখের প্রথা এবং সামাজিক আদেশগুলিকে দূরে সরিয়ে দেবে এবং তারপরে মানবজাতিকে পুরানো প্রথা এবং প্রথার বন্ধন থেকে জীবিত করবে এবং পুনর্জন্মের নিশ্চিত পথ প্রশস্ত করবে। এবার আমরা টু অটাম লিখেছেন জন কিটস। তো এই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখব যে হোয়াট আর দ্য সংস অর মিউজিক অফ অটাম। এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। হোয়াট আর দ্য সংস মিউজিক অফ অটাম, এটা আমরা শুরু করি। অটাম ইজ নট অল টুগেদার ডিভয়েড অফ মিউজিক। শরৎ সম্পূর্ণরূপে সঙ্গীত বর্জিত নয়। If spring has its songs, autumn too has its sounds and songs. বসন্তের যদি গান থাকে, শরতেরও তার ধ্বনি ও গান আছে। In the afternoon, when the crimson light of the setting sun falls upon the stubble fields, a chorus of nasal sounds is heard. বিকেলে অস্তগামী সূর্যের লাল আলো যখন খড়ের ক্ষেতে পড়ে, তখন প্রাকৃতিক শব্দের কোরাস শোনা যায়। The giants utter their mournful sounds, the full ground lambs bleatly bondly, the heads cricket chirp, the robin's high and delicate notes are heard, and the shallows twitter in the sky. ছানারা তাদের শোকের শব্দ উচ্চারণ করে, পূর্ণ বয়স্ক মেষ শাবক জোরে জোরে ব্লাট করে, হেজ ক্রিকেট কিচিরমিচির করে, রবিনের উচ্চ এবং সূক্ষ্ম নোট শোনা যায় এবং আকাশে গিলে টুইটার বাজে। In the last stanza, the closing of the year is associated with sunset and nightfall. শেষ স্তবকটিতে বছরের সমাপ্তি, সূর্যাস্ত এবং রাত পতনের সাথে সংযুক্ত। All the spring stands for productivity, rebirth and regrowth, filling the sense with joys of fulfillment. The season autumn is unacknowledged as it is a silent provider, protecting the earthlings from the harsh winter, the keeping their stores full in order to provide a comfortable living amidst the bitter wind. He juxtaposes the seasons to highlight the beauty and melody of autumn, to show that autumn too has its sweetness entrenched in its melancholy. Autumn is not a mere transition to a blend winter, but a
preparatory to cope with winter. It is a provider and embracer to all. যদিও বসন্ত মানে উৎপাদনশীলতা, পুনর্জন্ম এবং পুনর্বৃদ্ধি। ইন্দ্রিয়গুলোকে পরিপূর্ণতার আনন্দে ভরিয়ে দেয়, তবুও ঋতু শরৎ একটি নীরব প্রদানকারী। কঠোর শীত থেকে পার্থিবদের রক্ষা করে এবং একটি আরামদায়ক জীবনের জন্য তাদের দোকানগুলিকে পরিপূর্ণ রাখে বলে স্বীকার করা যায় না। তিক্ত বাতাস তিনি শরতের সৌন্দর্য এবং সুর তুলে ধরার জন্য ঋতুগুলির সংমিশ্রণে দেখান যে শরতেরও তার বিষণ্ণতার মিষ্টতা রয়েছে। শরৎ একটি মসৃণ শীতের পরিবর্তন নয়, বরং শীতের সাথে মোকাবেলা করার জন্য একটি প্রস্তুতিমূলক। এটি সকলের জন্য একটি প্রদানকারী এবং আলিঙ্গনকারী একটি বস্তু। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 2. What are the sensuous elements found in the poem Ode to Autumn? তো এটি আবার এভাবে, তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে 2 নাম্বারটা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। The term sensuous usually refers to the enjoyment and delights perceived by the sense. সংবেদনশীল শব্দটি সাধারণত ইন্দ্রিয় ধারণভূত উপভোগ এবং আনন্দকে বোঝায়। Sensuousness is that quality which is derived from 5 senses: sight, hearing, touch, smell and taste. সংবেদনশীলতা হচ্ছে সেই গুণ যা 5টি ইন্দ্রিয় দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, গন্ধ এবং স্বাদ থেকে উদ্ভূত হয়। It is a way of perception through 5 senses. এটি 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধির একটি উপায়। A sensuous poet uses those word pictures that help the readers to understand the sights and sounds expressed or suggested in a poem. একজন সংবেদনশীল কবি সেই শব্দের ছবি ব্যবহার করেন যা পাঠকদের একটি কবিতায় প্রকাশিত বা প্রস্তাবিত দৃশ্য এবং শব্দগুলি বুঝতে সাহায্য করে। John Keats is best known for his use of such images that appeal to human sense. জন কিটস মানুষের ইন্দ্রিয়কে আকর্ষণ করে এমন ছবি ব্যবহারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। For this reason, he is often called a sensuous poet. এই কারণে তাকে প্রায়শই একজন সংবেদনশীল কবি বলা হয়। In the 3 stanzas of To Autumn, Keats presents 3 different sets of images appealing to 3 different sense. To Autumn এর 3টি স্তবকে কিটস 3টি ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়কে আকৃষ্ট করে এমন 3টি ভিন্ন চিত্র উপস্থাপন করেছেন। To Autumn thus very strongly reflects Keats' sensuousness. To Autumn এইভাবে কিটসের সংবেদনশীলতাকে অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিফলিত করে। The first stanza of To Autumn mainly appeals to the sense of taste. To Autumn এর প্রথম স্তবকটি মূলত রুচিবোধকে আপিল করে। The poem opens with a rich picture of autumn in the mind. মনের মধ্যে শরতের একটি সমৃদ্ধ ছবি দিয়ে কবিতাটি শুরু হয়। Season of mist and mellow fruitfulness. Here autumn is a season of mellow fruitfulness. কুয়াশা ও মৃদু ফলপ্রসূতা ঋতু। এখানে শরৎ হলো মৃদু ফলপ্রসূতা ঋতু হিসাবে বিবেচনা করা হয়। The vines are laden with the clusters on the thatch-roofed country houses. দ্রক্ষতাগুলি খড়ের ছাদযুক্ত দেশীয় বাড়ির উপর গুচ্ছ দিয়ে বোঝাই করা হয়। The juicy grapes appeal to the sense of taste of the readers. রসালো আঙ্গুর আবেদন পাঠকদের স্বাদ অনুভূতি দেয়। The second stanza appeals to the sense of sight. দ্বিতীয় স্তবকটি দৃষ্টিশক্তিকে আকর্ষণ করে। Keats personifies autumn and presents it as a country ornament to convey an idea about autumn's occupation. Keats autumnকে ব্যক্ত করেছেন এবং শরতের পেশা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এটিকে একজন দেশের নারী হিসেবে উপস্থাপন করেছেন। The third stanza deals with the sense of hearing. তৃতীয় স্তবকটি শ্রবণের অনুভূতি নিয়ে কাজ করে।
In describing autumn, the poet alludes to the season of spring. শরতের বর্ণনা দিতে গিয়ে কবি বসন্তের ঋতুকে ইঙ্গিত করেছেন। Autumn does not have the song of spring. শরতের বসন্তের গান নেই, but she has her own music. কিন্তু তার নিজস্ব সঙ্গীত রয়েছে। There is the wailful choir of small flies which directly appeals to our sense of hearing. আছে ছোট ছোট মাছিদের হাহাকারপূর্ণ গায়ক দল, যা আমাদের শ্রবণ শক্তিকে সরাসরি আপিল করে। তো এই ছিল আমাদের পার্ট বি তে প্রশ্নগুলো। আর তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও, এটার প্রাইস ধরা হচ্ছে 200 টাকা। যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত সময়ের ভিতর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির চূড়ান্ত সাজেশনের পিডিএফটি নিয়ে নাও। মানে এটা হচ্ছে তোমার 100% প্রস্তুতি নিতে সাহায্য করবে। এখানে রয়েছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট এ তে রয়েছে বিগত সালের প্রশ্ন, পার্ট বি তে রয়েছে 34টি, পার্ট সি তে রয়েছে 30টি এবং এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রয়েছে। এইগুলা পার্ট বি এবং পার্ট সি তে আরো মোস্ট ইম্পর্টেন্ট গুলো মানে বোল্ড করা অক্ষরে দেওয়া হয়েছে। তোমরা দ্রুত সময়ের ভিতরে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সাজেশনের পিডিএফটি নিয়ে তোমাদের প্রস্তুতিটাকে আরো একটু ফ্রুটফুল করতে পারো। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।